আমরা এ পর্যায়ে দু তিনটি প্রশ্ন নিয়ে আমাদের অনুষ্ঠান শেষ করব। শফিক ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন, আপনারা প্রায় 6 মাস সরকারে আছেন, শেখ পরিবারের কেউ কেন এখনো অ্যারেস্ট হয় নাই? আর সেনানিবাসে 626 জন যে বন্দী ছিল বা আশ্রয়ে ছিল, তাদেরকে কাউকেই তো অ্যারেস্ট করতে দেখি না। এখন তারা কি দেশে আছে না ভারতে, বা আপনাদের নির্দেশে কি বা আপনাদের সহযোগিতায় কি অন্য দেশে পাঠানো হয়েছে নাকি, এই ব্যাপারে আপনার সুদৃষ্টি কামনা করছি। আমার মনে হয় এটা নিয়ে আমি অনেকবার বলেছি, আবারও বলি, সেটা যে ইন্টারিম গভর্নমেন্ট টেক ওভার করেছে 8ই অগাস্ট। 5 তারিখ দুপুর 12:30-1টার দিকে শেখ হাসিনা পালিয়ে যান। এরপরের থেকে 8 তারিখ সন্ধ্যা পর্যন্ত যে টেক ওভারের ওথ টেকিং এর আগ পর্যন্ত দেশে কোনো সরকার ছিল না। তো ওই সময় আমরা যেটা জানতে পারছি সেটা ওই সময় বেশিরভাগ লোক পালিয়ে আছেন। আমরা এই ইন্টারিম গভর্নমেন্ট টেক ওভার করার পরে পুলিশকে যখন আবার তাদের ডিউটিতে ফিরিয়ে আনা হলো, তারপরে এই বিষয়টি নিয়ে আমাদের সবচেয়ে টপ প্রায়োরিটি ছিল, এই লোকগুলো কই গেল, এরা কি দেশে আছে নাকি পালিয়ে গেছে। কিন্তু কত আনফর্চুনেট পার্ট যে আমাদের দেশের 4-5টা আপনি যদি দেখেন বর্ডারগুলো অনেক ক্ষেত্রেই দুর্বল বর্ডার, তো ফলে অনেকে ওইটাকে ম্যানিপুলেট করে অনেকে পালিয়ে গেছেন, যেটা আমরা ইদানিং দেখছি। আপনার হয়তোবা বলাটা খুব ইজি যে আপনারা কি করলেন, কিন্তু কথা 3টা দিন তো কিছু ছিল না, পুলিশও ছিল না। আমি যে আপনাকে পুলিশ পাঠিয়ে যে আপনাকে অ্যারেস্ট করে নিয়ে আসবো, ওকে অ্যারেস্ট করে, আমার তো ওই পুলিশটাও নাই। এবং পুলিশ ডিউটিতে ফিরছে কবে? পুলিশ ডিউটিতে ফিরছে 12-13 তারিখের দিকে ফিরছে, তাও দুর্বলভাবে। আপনি দেখেন আমাদের ছেলে মেয়েরা, আপনারা অনেকেই ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করেছেন, অনেকে রাত জেগে তাদের পাড়াটা পাহারা দিয়েছেন, পুলিশ ছিল না। তো আপনি আমার মনে হয় যে অগাস্টের প্রথম 2টা সপ্তাহ এই যে বাংলাদেশের সোসাইটি যেইভাবে তারা কাজ করেছে একতাবদ্ধভাবে, এটা বাংলাদেশের ইতিহাসে একটা নজিরবিহীন। কিন্তু সত্যিকার অর্থে তখন যেহেতু সিকিউরিটি সিস্টেম খুব দুর্বল ছিল, অনেকে এটাকে সুযোগ নিয়ে পালিয়ে গেছেন। আমরা তারপরে এসে যাদেরকে পাচ্ছি, যারা অ্যাকিউজ, যাদের এগেনস্টে চার্জেস আছে, তাদেরকে আমরা অ্যারেস্ট করার সর্বোচ্চ চেষ্টা করছি। সেটার জন্য বিভিন্ন টিম কাজ করছে এবং নির্দেশনাও দেওয়া হয়েছে। কিন্তু ওই 3টা দিন অনেকে আমরা ধারণা করছি যে অনেকে ওই সময় পালিয়ে গেছে। আমার প্রশ্নটা শফিক ভাইয়ের কাছে, আপনি আপনার আলোচনায় একটা জিনিস বলেছেন যে রাজনৈতিক দলগুলো যদি চায় তাহলে ডিসেম্বরে নির্বাচন হবে, আর রাজনৈতিক দলগুলো যদি সংস্কার চায় তাহলে হয়তো আরো 6 মাস সময় এডিশনাল নিয়ে তারপর একটা নির্বাচনের ব্যবস্থা করা হবে। কিন্তু আপনার এই যে আলোচনাটা আপনি করেছেন, এটা আমার কাছে একটু কনফিউজিং মনে হচ্ছে। আমরা জনগণ, আমরা ভোট চাই, তো সুতরাং আমার কাছে মনে হচ্ছে যে একটা ক্লিয়ার মেসেজ আমাদেরকে দেওয়া উচিত, যার উপর ভিত্তি করে জনগণ প্রিপারেশন নিতে পারবে। বিকজ অফ যে আপনার যে বক্তব্যটা আপনি দিয়েছেন সেখানে নির্বাচনী কোনো রোড ম্যাপ নেই। আমরা সেই প্রথম থেকে বলে আসছি যে জনগণ একটা রোড ম্যাপ চাই, কবে নাগাদ ভোটার তালিকা হালনাগাদ হবে, কবে নাগাদ নির্বাচনটা হবে, কি প্রক্রিয়ার মাধ্যমে হবে, আমরা এখনো পর্যন্ত সেই রোড ম্যাপই দেখতে পাচ্ছি না। সুতরাং এই বিষয়ে আপনার সরকারের অবস্থান কি সেটা আমাদেরকে স্পষ্ট করবেন। আর দ্বিতীয় একটা প্রশ্ন আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতি করি। আমাদের বিগত জুলাই আগস্টের যে আন্দোলন, সেই আন্দোলনে আমাদের সংগঠনের 143 জন নেতাকর্মী জীবন দিয়েছে এবং বিএনপি পরিবারের প্রায় 450 নেতাকর্মী জীবন দিয়েছে। আমরা বর্তমানে যে জিনিসটা দেখতে পাচ্ছি, আমাদের মাননীয় ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যখন বিভিন্ন প্রোগ্রামে যাচ্ছেন, আমি ওনাকে অনেক পছন্দের মানুষ তিনি আমার, কিন্তু আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে তিনি বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির যেই ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কোনো পর্যায়ের কোনো নেতাকর্মীকে কখনোই তিনি কোনো রাজনৈতিক সফর বলেন বা কোনো রাজনৈতিক প্রোগ্রামে আমাদেরকে ইনক্লুড করে নাই। তাহলে আমাদের দলের যে এতগুলো নেতাকর্মী জীবন দিল, এই বিষয়ে আমাদের একটু কষ্ট লাগে। এই বিষয়টা থেকে আপনাদের কাছ থেকে জানা যে আপনাদের এই বিষয়ে কোনো মতামত আছে কিনা। আমি আপনার সাথে প্রথম কোশ্চেন দ্বিমত পোষণ করছি। আমি প্রথম কোশ্চেন দিয়ে আমরা সুস্পষ্ট রোড ম্যাপ দিয়েছি।
আমরা মনে করি আমরা সুস্পষ্ট রোড ম্যাপ দিয়েছি, এবং এই ব্যাপারে প্রফেসর ইউনূস তার জাতির উদ্দেশ্যে ভাষণে পুরো ক্লিয়ার করেছেন। পরে আমরা আরও একটু ক্লিয়ার করেছি। আমরা কি বলেছি যে যদি পলিটিক্যাল পার্টিগুলো, আমরা মনে করি প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি যারা এখন কাজ করছেন এরা আমাদের অংশীজন, তো পলিটিক্যাল পার্টিরা যদি চান যে না আমরা খুব বেশি রিফর্ম চাচ্ছি না, এমন কিছু রিফর্ম যেটা দিয়ে আমি ইলেকশনটা করে ফেলবো, তাহলে আমরা বলছি যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে। তাহলে কি আমি তো আর আপনি সুনির্দিষ্ট যে ডেটটা চাচ্ছেন সেটা আসলে ইলেকশন কমিশন দেয়, এবং এটা 3, 4, 5 মাস আগে দেয়, এটা এখন দেয় না। আপনার এই জায়গাটা আমাদের মনে হচ্ছে যে এখানে কোনো একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের ভুল হচ্ছে। আর একটা হচ্ছে যে পলিটিক্যাল পার্টিগুলো যদি মনে করে যে এটা যেহেতু একটা ইন্টারিম গভর্নমেন্ট, এবং ইন্টারিম গভর্নমেন্টকে দিয়ে আমি আরও কিছু রিফর্মের কাজটা, কেননা পলিটিক্যাল পার্টির অনেক কিছু বাস্তবতা আছে, সেই বাস্তবতার আলোকে তার পক্ষে কিছু কিছু রিফর্মগুলোকে বাস্তবায়ন করাটা একটু কঠিন হয়ে দাঁড়ায়। তো সেই জায়গায় তারা যদি মনে করে যে না এই ইন্টারিম গভর্নমেন্ট এটা আমাদেরকে একটা অপরচুনিটি দিয়েছে, আমরা আরও বেশি কিছু রিফর্ম করব তাদেরকে দিয়ে, তাহলে সেটার আমরা আরও একটা ইন্টারিম গভর্নমেন্ট বলেছে কি যে আরও 6 মাস সেক্ষেত্রে আমরা এখানে থাকতে পারবো। কিন্তু এটা অল ডিপেন্ডস অন দি পলিটিক্যাল পার্টি। পলিটিক্যাল পার্টি যেটা বলবে তাদের উপরেই আসলে এই ডিসিশনগুলো হবে। আর আপনার সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে, এটাও আমি মনে করি যে উনি কিন্তু বারবার স্টুডেন্টদের, আমাদের যারা ছাত্র জনতা, যারা এই মহান জুলাই আগস্টের বিপ্লব বলেন, গণঅভ্যুত্থানে গিয়েছে, সবাইকেই উনি কিন্তু কোনো নাম বলছেন না যে এই প্রতিষ্ঠান করেছে বা ওই প্রতিষ্ঠান করছে। উনি ছাত্র, শ্রমিক, জনতার কথা বারবার বলছেন, উনি আবু সাইদের কথা বলছেন, উনি মুগ্ধর কথা বলছেন, উনি ফায়াজের কথা বলছেন। তো উনি এই কোনো সুনির্দিষ্ট কোনো আমরা কেন ওইখানে সবাই ছিল, তো আপনারা ছিলেন, বৈষম্য বিরোধী ছিল, সবাই ছিল, এবং সেই জন্য আসলে কারো পার্টিকুলার একটা নাম বলাটা আসলে আবার মনে হয় এটা তেমন কোনো ঠিক না। উনি সবাইকেই যখনই উনি বলেন বারবার আপনাদের এই স্টুডেন্টদের যে ব্রেভারি, তারা যে কারেজিয়াসলি এই একটা ভয়ানক রকমের একটা স্বৈরাচারকে নামিয়েছে, উনি ওদেরকে ট্রিবিউট দিচ্ছেন, প্রতিবারই বলছেন। তো আমার মনে হয় এটা নিয়ে ভুল বুঝাবুঝিরই তেমন একটা অবকাশ নেই। আমি একটা কথা বলতে চাচ্ছি, এই যে বৈষম্য বিরোধী বাংলাদেশ ভাই, শফিক ভাই, আমার কাছে মাঝে মাঝে বৃহত্তম ছাত্র সংগঠন যেগুলো রয়েছে, ছাত্র দল সহ অন্যান্যরা, তারাই মাঝে মাঝে বৈষম্যের শিকার হয়। ছাত্র বললে মনে হয় ওদেরকে বোঝাচ্ছে না, ছাত্র বললে শুধু বৈষম্য বিরোধীদের বোঝানো হচ্ছে। এখানেও আমার মনে হয় কি এটা এই পুরো একটা মহৎ আন্দোলন ছিল, ঠিক না? বৈষম্য বিরোধী ওরা সামনে ছিল, আপনারা ছিলেন, আমরা তো দেখেছি, আমি তো যে দেখেছি কারা সবাই ছিল। কিন্তু কথা হচ্ছে যে আপনি যার যার রোল তাকে একটু দেওয়াটার মধ্যে তো কমতি নাই। এটা এমন কিছু না। আর ছাত্রদল অনেক বড় সংগঠন, অনেক বড় রোল, এটাও তো অনেকে বলছে, এমন না যে কেউ বলছে না। হ্যাঁ, তো সেই জন্য আমার মনে হয় যে ওরা সামনে ছিল, ওরা নেতৃত্বে ছিল, ওদেরকে সবাই দেখেছে, সেই জন্য ওর নামগুলো পত্রিকা ইয়েতে বারবার আসে। এটা এমন কোনো কিছু না। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আবু সাইদ খান সাহেবকে কোশ্চেন করতে যাচ্ছিলাম। আচ্ছা, সাংবাদিকতার এখন যেহেতু আমাদের মুক্ত সাংবাদিকতার এখন বলতে গেলে বিরাজমান, তো সেক্ষেত্রে অনেক জায়গায় ছাত্রদের নিয়োগ বাণিজ্য হচ্ছে, নানা বিষয়ে বৈষম্য বিরোধীদের বিভিন্ন অভিযোগ উঠে আসছে। তো সেক্ষেত্রে সেগুলো সঠিকভাবে তুলে ধরা হচ্ছে কিনা বর্তমানে? একটা হচ্ছে যে অভিযোগ, আর একটা হচ্ছে সেটা প্রমাণ। তো সাংবাদিকরা আমরা অনেক কিছু শুনি, শোনার পরে কিন্তু লিখতে পারি না যতক্ষণ পর্যন্ত সুনির্দিষ্টভাবে সেটা প্রমাণ না করা হয়। তো আমাদের চোখ কান খোলা আছে, যেখানে যদি নিয়োগ বাণিজ্য কিংবা যে কোনো দুর্নীতি, তার মধ্যে আমাদের চোখ কান খোলা আছে, এবং এ ব্যাপারে আমাদের সাংবাদিকরাও নিয়োজিত আছেন, এবং আমরা এই ধরনের সুনির্দিষ্ট অভিযোগ পেলে আমরা সেটা বলতে লিখতে কুণ্ঠিত হব না। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমি একজন ভোটার যে ভোট দিতে ইচ্ছুক, বিএনপি কেন পুরোপুরি আপনার হচ্ছে ইন্টারিম গভর্নমেন্টকে আপনার ভোট যাতে দ্রুত হয় সেই বিষয়ে প্রেশার ক্রিয়েট করছেন না? আমাদের যে আন্দোলন সেটা তো গণমানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, ভোটের অধিকার তার ভিতরে একটা অন্যতম বড় ভিত্তি ছিল। অবশ্যই আমরা ভোটাধিকার চাই, তবে একই সাথে সে ভোটের অধিকারটা সুনিশ্চিত করতে হলে উপযুক্ত পরিবেশ এবং প্রেক্ষাপট তৈরি করতে হবে। আপনি যদি দেখেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কিন্তু বারবার বলেছেন এই সরকারের সফলতা আমাদের সফলতা, এই সরকারের ব্যর্থতা মানে বাংলাদেশের ব্যর্থতা। সুতরাং এই সরকারের সাফল্যটাও আমাদের নিশ্চিত করতে হবে। আমাদের
এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে সরকার যেন স্থিতিশীল থাকে, এমন কোনো কিছু বা হটকারী সিদ্ধান্ত আমাদের নেওয়া উচিত না যেখানে হয়তো সরকারের স্থিতিশীলতাই প্রশ্নবিদ্ধ হবে। একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের সাথে সম্পৃক্ত যে সংস্কার কাজগুলো রয়েছে, যেমন বিচার বিভাগ, জনপ্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, নির্বাচন কমিশন, এখানকার সংস্কার কাজগুলো প্যারালালি শেষ করতে হবে এবং উপযুক্ত রাজনৈতিক এবং নির্বাচনী পরিবেশ তৈরি করতে হবে। আমরা বর্তমানে সরকারকে সেগুলোকে করতে বলছি, তার জন্য যেরকম চাপ একটা গণতান্ত্রিক প্রক্রিয়া দেওয়া প্রয়োজন সেগুলো আমরা কাজ করছি। ধন্যবাদ। আমার প্রশ্ন সাইদ ভাইয়ের কাছে, দুইটা প্রশ্ন। একটা হচ্ছে যে এমিরেটাস সম্পাদক, আমরা এমিরেটাস অধ্যাপক শুনেছি, তো এমিরেটাস সম্পাদক নামে আসলে কিছু আছে কি না? আরেকটা বিষয় হচ্ছে সাগররুনি হত্যাকাণ্ডের বিচার কেন হচ্ছে না, এটা নিয়ে আপনাদের আসলে সাংবাদিকদের কোনো ভূমিকা আছে কিনা বা রাখতে পারেন কিনা? প্রথমত হচ্ছে এমিরেটাস সম্পাদক এডিটর হয় কি হয় না, তো বাংলাদেশে এটা নতুন, পৃথিবীর অন্য কোথাও আছে কিনা আমার জানা নেই। এই হচ্ছে একটা বিষয়। আর একটা হচ্ছে হ্যাঁ, সাগররুনি হত্যাকাণ্ডের বিচার কেন হচ্ছে না, তো এই ক্ষেত্রে সাংবাদিকরাও তার দায় দায়িত্ব অস্বীকার করতে পারে না। কেননা এই হত্যাকাণ্ডের পরে যেভাবে সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে মাঠে থাকা উচিত ছিল সেইটা আমরা থাকতে পারিনি। কেননা ঘটনা হলো যে সাংবাদিকদের ভিতরে তো একটা সমস্যা আছে, অনেকে যতটা সাংবাদিক না তার চেয়ে বেশি রাজনীতিক, মানে রাজনৈতিক দলের প্রতি তাদের আনুগত্য থাকে। সাংবাদিকরা সাংবাদিক থাকা উচিত, কেউ আওয়ামী লীগ করে কিংবা কেউ বিএনপি করে, আপত্তির কিছু নেই, কিন্তু তাকে পেশার জায়গা থেকে তাকে দলনিরপেক্ষ থাকতে হবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা এটা থাকতে পারি না, এবং এইটা আমার মনে হয় সাংবাদিকরা এখানে বিভক্ত। সব পেশা, যেমন শিক্ষক সমিতি, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, তারা একটা সমিতি আছে, কিন্তু সাংবাদিকদের এখানে বিএফএ যে দুই ভাগ হয়ে গেছে, এটা সাংবাদিকদের জন্য লজ্জাজনক বলে আমি মনে করি। এবং এই বিভক্তির কারণে আমরা অনেক কিছু করতে পারি না। সাগররুনি হত্যার জন্য বিচারের জন্য আমরা বাধ্য করতে পারছি না। আমি বাংলাদেশ ন্যাশনালিস্ট ইউথ পার্টির একজন অ্যাক্টিভিস্ট। আমার প্রশ্ন ডক্টর মাহাদি আমিন ভাইয়ের কাছে। আমরা আমাদের রাষ্ট্র সংস্কারের 31 দফায় একটা পয়েন্ট মেনশন করতেছি যে আমরা একটা বাইক্যামেরাল সিস্টেম ইনস্টল করব। এখন আমাদের পার্টির গ্রাসরুটে যখন আমরা এই মেসেজটা নিয়ে যাচ্ছি, তাদের মধ্যে এই ব্যাপারে একটা মানে ক্লিয়ার কনসেপ্ট ডেভেলপ করতে পারতেছি না। তাদেরকে তো এক্সপ্লেইন করতে হবে, এবং এই বাইক্যামেরাল সিস্টেমে পার্টি কিভাবে ফাংশন করবে এটা আসলে আমরা কিভাবে তাদের কাছে ক্লিয়ার করব। এই ব্যাপারে আসলে পার্টি কি চিন্তা করতেছে, কিভাবে আমাদেরকে এই জিনিসগুলোকে ট্রেন করা হবে, এটা একটু আপনার কাছে জানতে চাই আমি। বাইক্যামেরাল লেজিসলেচার বা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ বলতে আমরা কি বুঝাই? খুব সনাতনী ভাষায় যদি বলি, যে যারা আমরা রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত, তাদের হয়তো নির্বাচন করে সংসদে যাওয়ার সুযোগ রয়েছে, যেভাবে হোক না কেন। কিন্তু বিভিন্ন পেশা এবং শ্রেণীর মানুষ রয়েছে, যেমন ধরেন ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, প্রফেসর, সাংবাদিক রয়েছেন, তাদের হয়তো খুব ভালো ক্যাপাসিটি রয়েছে, তাদের দেশপ্রেম রয়েছে, তাদের জনগণের প্রতি মোটামুটি একটা দায়বদ্ধতা আছে, গ্রহণযোগ্যতা আছে, কিন্তু নির্বাচনের মাধ্যমে তারা সংসদে আসতে পারবেন না। যেহেতু নির্বাচনের মাধ্যমে সংসদে আসতে পারবেন না, বিদ্যমান ব্যবস্থায় ওনারা রাষ্ট্র পরিচালনায় সম্পৃক্ত হতে পারবেন না। আমাদের এই প্রস্তাবনার মূল উদ্দেশ্য হচ্ছে রাজনীতিবিদদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী এবং পেশার যেসব সফল মানুষ রয়েছেন, যাদের গণতান্ত্রিক মূল্যবোধ রয়েছে, যারা দেশের জন্য কাজ করবার জন্য দেশপ্রেমটাকে ধারণ করেন, ওনারা যেন একটা সাংগঠনিক এবং প্রাতিষ্ঠানিক কাঠামোর মাঝে এসে রাষ্ট্র পরিচালনায় ধীরে ধীরে সম্পৃক্ত হতে পারেন। এই জন্যই আমরা দ্বিকক্ষের আরেকটা কক্ষের কথা বলছি। সেটা কিন্তু ইলেক্টেড হবে না, সেটা সিলেক্টেড। অর্থাৎ যে প্রক্রিয়াতে আমরা করি সেটা আনুপাতিক ভিত্তিতে হতে পারে, সেটা একটা সংখ্যার হিসেবে হতে পারে, বাট একটা কনসেনসাস বা ঐকমত্যের উপর ভিত্তি করে সর্বজন গ্রহণযোগ্য মানুষদেরকে তুলে আনা হবে, যারা রাষ্ট্রের বিভিন্ন দায়িত্ব পালন করবেন। ধন্যবাদ। আপনি বিএনপির পররাষ্ট্রনীতি নিয়ে বলেছিলেন যে ইন্দো প্যাসিফিক নীতির কথা, তো তাহলে কি বিএনপি কোনো চীন বিরোধী জোটে যাচ্ছে? কারণ এখানে হচ্ছে বা কোয়াডের দিকে কি যাচ্ছে কিনা বিএনপি? আরেকটা প্রশ্ন হচ্ছে 31 দফা যেটা, সেটার কি আরো মানে ডিটেইলড ম্যানিফেস্টো আকারে কি বিএনপি প্রকাশ করবে কিনা নির্বাচনের আগে? অনেকে বলে ভারত বিরোধী, অনেকে বলে চীন বিরোধী। না, আমরা কোনো অ্যান্টি কান্ট্রি না, আমরা প্রো বাংলাদেশি, অর্থাৎ বাংলাদেশের পক্ষের শক্তি। আমরা যে পলিসি হোক না কেন, যে কোনো দেশের সাথে হোক, বা জাতিসংঘের কথা বলেন, সার্কের কথা বলেন, যে কোনো প্ল্যাটফর্মে বিএনপি সেভাবেই পলিসিগুলো করবে, সেভাবেই আমাদের ডিলগুলো নেগোশিয়েট করবে, যেটা বাংলাদেশের পক্ষে বাংলাদেশের ইন্টারেস্টটাকে সার্ভ করে, যেখানে আমাদের স্বাধীনতা ঠিক থাকবে, সার্বভৌমত্ব ঠিক থাকবে। পররাষ্ট্রনীতিতে
মূল ভিত্তি হবে যে আমরা আমাদের নিজেদের ইন্টারেস্টটাকে সার্ভ করতে পারি কিনা উইথ ফেয়ারনেস এবং ইকুয়ালিটি। আপনার আরেকটা প্রশ্ন ছিল 31 দফা নিয়ে। এই যে দেখবেন যে আমিও যাচ্ছি বিভিন্ন জায়গায়, তৃণমূল পর্যায় পর্যন্ত আমরা 31 দফা নিয়ে যাচ্ছি। তার মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য আমাদের নেতা জনাব তারেক রহমান যেটা চিন্তা করেন, উপর দিক থেকে ক্ষমতা চাপিয়ে দেওয়া না, আমরা চাই একটা বিন্যাসের মাধ্যমে নিচের দিক থেকে তৃণমূলের কথাগুলো যেন আমরা আমাদের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দিতে পারি। আপনারা যারা ছাত্র দলের সাথে জড়িত, আপনারাও তো এক একজন লিডার, আপনারা যার যার লোকাল এরিয়াতে যাবেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলবেন, আপনাদের 31 দফাটা যেমন তুলে ধরবেন, ঠিক তেমনিভাবে তাদের কি প্রত্যাশা সেটাও তুলে আনবেন। এর মাধ্যমে দেখা যাবে একটা আইটারেটিভ প্রসেস, যার মাধ্যমে আলাপচারিতা হবে, ডায়ালগ হবে, কনসালটেশন হবে। আমরা মনে করি এই 31 দফাটা অনেকটাই পরিবর্তিত হবে। হয়তো শেষ পর্যন্ত যে ইলেকশন ম্যানিফেস্টো হবে তাতে 31 দফার ভিতর ম্যাক্সিমামই থেকে যাবে, বাট অনেক নতুন নতুন কন্টেন্ট তৈরি হবে। 31 দফা কিন্তু ফাইনাল কোনো প্রোডাক্ট না, এবং 31 দফাটা আমরা এমনভাবে দিয়েছি এটা একদম নির্বাচনের জন্য আমাদের ফাইনাল অফারও না। এর বাইরে আমাদের অনেক ভালো ভালো পলিসি রয়েছে যেটা আমরা 31 দফাতে কিন্তু তুলে আনিনি। যেমন ধরুন আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন কি, যে যারা শিশু কিশোর রয়েছে তাদের জন্য বহু ভাষার ব্যবস্থা করব, বলেছেন না? এটা কিন্তু 31 দফাতে নাই। আমার 31 দফাতে আছে যে আমরা কৃষকদের জন্য সেখানে ইউনিয়ন পর্যায়ে পারচেস সেন্টারের ব্যবস্থা করব, যেখানে কৃষকদের কাছ থেকে আমরা কিনে নিব। এর পাশাপাশি আরও কিছু জিনিস রয়েছে, যেমন কৃষকদের জন্য আমরা লো ইন্টারেস্টে লোনের ব্যবস্থা করে দেবো, সেটা কিন্তু সেখানে নাই। শিশু কিশোরদের জন্য আমরা বলবো যে আমরা নতুন করে মতন জিনিসগুলো শুরু করব, এটাও কিন্তু 31 দফাতে নাই। 31 দফার প্রত্যেকটা দফার এগেনস্ট আমাদের একটা করে ব্যাকগ্রাউন্ড পেপার রয়েছে। এই একটা করে ব্যাকগ্রাউন্ড পেপার যদি এক করে এটা একটা বিশাল বড় বই হবে, এটা কিন্তু আমরা এখনো জাতির সামনে উপস্থাপন করিনি। আমরা ছাড়াভাবে বিক্ষিপ্ত কতগুলো পয়েন্টকে এক করেছি, এটার উপর কাজ করব, বিভিন্ন মানুষের ফিডব্যাক নিব, তারপরে এই কনসালটেশনের উপর বেস করে নির্বাচন আগে ম্যানিফেস্টো দিব। এবং আমি মোটামুটি দায়িত্ব নিয়ে বলছি, সেখানে অনেক বড় বড় চমক থাকবে, কিন্তু সেটা আসার জন্য আপনাদের সবার অনেক বড় দায়িত্ব আছে। মানুষ কি চায়, মানুষের বিএনপির কাছ থেকে কি প্রত্যাশা, সেটা তুলে নিয়ে আসেন, তাহলে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ সর্বোচ্চ পর্যায়ে সেটাকে দিয়ে তার উপরে বেস করে ম্যানিফেস্টো প্রোভাইড করতে। ধন্যবাদ। আমি একটু আবু সাঈদ খান ভাইকে একটা কোশ্চেন করতে পারি আপনার অনুমতি সাপেক্ষে। আমরা জানি যে গত 16 বছরে ফ্যাসিবাদ ছিল, রাষ্ট্রযন্ত্রের অনেক চাপ ছিল, যার কারণে সাংবাদিকদের হাত পা বাঁধা ছিল, অনেক ক্ষেত্রে সেভাবে নিরপেক্ষ বা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করা যায় নাই। আমরা দেখছি 5ই আগস্টের পরও এই দীর্ঘ সময় 5 মাসে তেমন কোনো অনুসন্ধানের রিপোর্ট হয়নি যে আওয়ামী লীগের সময় কিভাবে এত লক্ষ লক্ষ কোটি টাকা প্রতি বছরে পাচার হলো, এত দুর্নীতি সেক্টর ওয়াইজই বলি, কোনো বড় পলিটিশিয়ান ধরেই বলি, সে অর্থে কোনো এখন পর্যন্ত রিপোর্ট আমরা পাই নাই। আমরা সাইফুজ্জামান শিখরেরটা দেখলাম, সেটা কিন্তু বিদেশি মিডিয়া এসেছে, বাংলাদেশি মিডিয়াতে আসে নাই। বরং আওয়ামী লীগের 28 লক্ষ কোটি টাকা পাচার ছেড়ে দেখা যায় যে ষড়যন্ত্রগুলো হয়, প্রোপাগান্ডা ক্যাম্পেইন, বিএনপির কোন নেতা নাকি কোথায় 5,000 টাকা নিয়েছে, কোথায় 10,000 টাকা নিয়েছে, সেগুলোকে নিয়ে বিশাল বড় বড় রিপোর্ট। এখন তো ফ্যাসিবাদ নাই, তাহলে এখন কেন এই দ্বিচারিতা? প্রথমত হচ্ছে যে রাঘব বলদের বিরুদ্ধে কিন্তু নিউজ হচ্ছে। যেমন আমি আগে স্পষ্ট বলি, সালমান এফ রহমান, এস আলম থেকে শুরু করে সবার বিরুদ্ধে নিউজ হচ্ছে, এবং তার বাইরেও আমরা যেটা দেখি মন্ত্রীদের বিরুদ্ধে নিউজ হচ্ছে, কোন মন্ত্রী কি করেছেন সেগুলো সব কিন্তু হচ্ছে। সেই সময় ব্যবসায়ীদের অনেক কিছুই কিন্তু প্রকাশিত হচ্ছে। হ্যাঁ, এক্সপেকটেশন আরও বেশি থাকতে পারে, কিন্তু সেখানে সীমাবদ্ধতা আছে। যেমন ধরুন যে ডিলগুলো হয়েছে সেটা বিদেশে ডিল হয়েছে অনেক, তো সেইগুলোর জন্য আমাদের ক্যাপাসিটিও কম। আমরা ইচ্ছে করলে আমাদের একজন সাংবাদিককে লন্ডন আমেরিকাতে পাঠিয়ে তো এইটা পারি না, সেই সীমাবদ্ধতা কিন্তু পত্রিকাগুলোর আছে। পত্রিকা ইচ্ছে করলে, যেমন ধরুন আমাদের 30 জন সাংবাদিককে প্রতিনিয়ত কাজের মধ্যে থাকতে হয়, ইচ্ছে করলে আমরা কিংবা সেই অর্থ প্রোভাইড করার মতো অবস্থা নেই। তার মধ্য দিয়ে, এই সীমাবদ্ধতার মধ্য দিয়েও কিন্তু অনেক কিছুই বেরোচ্ছে। অনেক অনুসন্ধানে আপনার এক্সপেকটেশন অনুসারে নাও হতে পারে, তবে অনেক খবর কিন্তু আমরা ইতিমধ্যেই ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ায় আমরা অনেক খবর এবং অনেকের চেহারাই আমরা কিন্তু উন্মোচন করেছি, অনেক তথ্য আমরা তুলে ধরেছি। তবে হ্যাঁ, এটা পর্যাপ্ত না, আরও কিছু আছে। যেহেতু এই 16 বছরে যা ঘটেছে সেটা একটা ভয়াবহ ব্যাপার, এবং সেইটা রয়ে গেছে। এবং সম্পদটা, আরেকটা হলো যে সম্পদগুলো তো পাচার হয়ে গেছে, সম্পদগুলো তো বিদেশে চলে গেছে, এমনকি নাগরিকত্ব কিন্তু অনেকে পরিবর্তন করেছেন। তো সেখানে আইনি লড়াই করা এটা খুব চ্যালেঞ্জের ব্যাপার। তারপরেও আমরা বলবো যে অব্যাহত রয়েছে। আর একটা হচ্ছে যে সাংবাদিকদের একটা অংশ, এটা তো ঠিক যে আমরা তো অনেকে পচেও গেছি, কেননা আমরা প্রলোভনের কাছে অনেকে আত্মসমর্পণ করেছি।
তো এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। অর্থাৎ সৎ সাংবাদিকতা, অর্থাৎ মাথায়, অর্থাৎ সাংবাদিকদের নেতাদের অনেক দৃশ্য আমরা দেখেছি কিভাবে তারা আত্মসমর্পণ করেছে। এবং এখানে যে নেক্সাস, অর্থাৎ রাজনীতিক, আমলা, ব্যবসায়ী, এই নেক্সাসের সঙ্গে সাংবাদিকরাও কিন্তু অনেক ক্ষেত্রে যুক্ত হয়েছে। তার ভিতর দিয়েও অনেক সাহসিকতার সাথে আমাদের সাংবাদিকরা কাজ করছেন এবং এটা অনেক ঝুঁকিপূর্ণ কাজ কিন্তু সেই সময় আমরা করেছি। আমাদের অনেক তরুণ সাংবাদিকরা এর জন্য অনেককে জীবন দিতে হয়েছে, জেলে যেতে হয়েছে, বিভিন্নভাবে নিগৃহীত হতে হয়েছে। তো সেই সব ক্ষত আছে, এই ক্ষতগুলোকে আমরা বুকে নিয়ে এখনো আমাদের তরুণ সাংবাদিকতারা তারা ক্যামেরা হাতে, তারা কলম হাতে সাহসিকতার স্বাক্ষর রাখছেন। এটাকে আমি ছোট করে দেখি না, তবে প্রত্যাশার জন্য আরো কিছু করার দরকার। আমার মনে হয় যে সময়ের ব্যবধানে সেটাও সম্ভব হবে বলে আমি মনে করি। ধন্যবাদ।